বুকের ওপর থেকে একটা বড় পাথর নেমে গেল রে মা। কত বছর, হ্যাঁ, কতগুলো বছর। ওইটুকু মেয়ে রাধা এখন কত বড় হয়ে গেছে। কোথায় থাকিস রে তুই এখন? বিয়ে থা করিস নি? আচ্ছা, তোর বাচ্চাটা তাকে কি? সে ভালো আছে ডাক্তারবাবু। আমি আমি ওকে নষ্ট করিনি, আমি জন্ম দিয়েছি ওকে। বাহ, খুব ভালো করেছিস। আমাদের ফড়িং সব দিক বজায় রেখে তারপর চলতে পারবে, কারণ ও তো খুব বুদ্ধিমতী। ও যেটা শেখেনি সেটা শিখে নেবে, ও যেগুলো জানে না সেগুলো সব জেনে নেবে। হ্যাঁ রে, আমি চেষ্টা করব, কিন্তু তুই এখানে হঠাৎ করে কিছু বলতে এসেছিস? হ্যাঁ, ওই আর কি, পরশুদিন তো তোমার নির্মল মামার সম্বর্ধনা, কিন্তু তারপরে আমি আর তোমার নির্মল মামা দুজনে মিলে এই বাড়ির সবাইকে নিয়ে ডিনারে যাব কলকাতার সব থেকে বড় আর ভালো রেস্টুরেন্টে। এই পুরো ফ্যামিলিকে ট্রিট দেব আমরা। ফড়িং, তুমি কিন্তু খুব সুন্দর করে সেজে গুজে যাবে, কারণ তুমি এখন এই বাড়ির বউ, বুঝলে? সাগর, বাবিয়া কিন্তু বারবার করে বলে দিয়েছে যে তোকে যেতেই হবে। পড়াশোনার দোহাই দিলে কিন্তু আমি শুনবো না। না না, ঠিক আছে, আমি অবশ্যই যাব। একদম, সম্বর্ধনার পরে জমিয়ে আড্ডা হবে আর খাওয়া দাওয়া হবে। ও সাগর, তোকে না বাবিয়া কি একটা কারণে ডাকছিল জানিস, একটু দেখবি গিয়ে বাবা? হ্যাঁ, যাচ্ছি। এলাম ফড়িং। ফড়িং, একটা কথা বলবো, কিছু মনে করবে না? দেখো ফড়িং, তুমি জিমন্যাস্টিক্সে খুব ভালো, কত অ্যাওয়ার্ড পেয়েছো, আরও পাবে, অনেক নাম করবে তুমি। কিন্তু একটা কথা মনে রাখা খুব দরকার, জানো তো? এই সংসারটার তোমাকে প্রয়োজন আছে, বাবুর তোমাকে প্রয়োজন আছে। এই সংসারটা তোমার ফড়িং, তাই এটাকে ভালো রাখাটাও কিন্তু তোমার দায়িত্ব। তা তোর বাচ্চা এখন কোথায়? তারও তো এখন অনেক বড় হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, বড় হয়ে গেছে তো, আমার মেয়েটা এখন অনেক বড় হয়ে গেছে। মেয়ে? মেয়ে হয়েছে তোর? তা তোর মতো লক্ষ্মীমন্ত মেয়ে হয়েছে তো? আমার মতন হয়েছে কিনা জানি না, কিন্তু আমার মেয়েটা খুব ভালো হয়েছে, খুব সাহসী। ওর তো এখন বিয়েও হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? কি বলছিস না তুই? তার মানে আমি এত বুড়ো হয়ে গেলাম? তা কোথায় থাকে সে? কি নাম রেখেছিস ওর? ও তো এই শহরেই থাকে, ওর নাম ফড়িং। ফড়িং? বাহ, বেশ মিষ্টি নাম তো। জানিস, তোর কথা খুব বলতো বিনয়, আমার কাছে এসে কান্নাকাটি করত। তুই কোথায় চলে গেলি সে নিয়ে ওর আফসোসের সীমা ছিল না। কাঁদতো আর বলতো ওর জীবনটা নষ্ট হয়ে গেল ডাক্তারবাবু, আমি কিচ্ছু করতে পারলাম না। তোর সাথে বিনয়ের দেখা হয়েছে? দাঁড়া, ওকে একটা ফোন করি। ডাক্তারবাবু, বলছি বিনয় কাকুকে না পাওয়া যাচ্ছে না। একটা কথা বলবো ফড়িং, তোমার ওপর তোমার শাশুড়ি মায়ের যা রাগ অভিমান, এই সব মিটিয়ে এই সংসারের সবাইকে নিয়ে তোমাকে চলতে হবে ফড়িং। আমার তো মনে হয় এই সংসারের সেরা বউ হওয়ার মতো যোগ্যতা তোমার আছে। কারণ কি বলো তো ফড়িং? কারণ তুমি একজন বুদ্ধিমতী মেয়ে, আর তোমার মন ভালো। দেখো ফড়িং, তুমি তোমার এটুকু জীবনে কত ঝড় সামলেছো, কত স্ট্রাগল করেছো। সেই সব জীবন পেরিয়ে, স্ট্রাগল পেরিয়ে তুমি আজকে এই জায়গায়। তুমিই পারবে এই পরিবারটাকে একসঙ্গে বেঁধে রাখতে। ফড়িং, এই পরিবারের সকলের মন জয় করো, আর ওটাতেই এখন বেশি নজর দাও, বুঝলে? দেখবে একবার ঘর সামলে ফেলতে পারলে বাকিটা তোমার এমনি এমনি হয়ে যাবে।
চেষ্টা করবো রে পপু মামি। এবারের প্রত্যেকটা মানুষকে ভালোবেসে আগলে রাখতে চেষ্টা করবো আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসি। আমি বুঝতে পারছি রে পপু মামি, তুই কেন বারবার আমাকে সংসারের মধ্যে আটকে রাখতে চাইছিস, যাতে বাইরে গিয়ে তোর বরের ব্যাপারে কোনো খোঁজ খবর না করি। কিন্তু আমি তো বসে থাকতে পারবো না রে, সত্যিটা আমাকে খুঁজে বের করতেই হবে। আমার চোখের সামনে বিনয় দাদাকে উঠিয়ে নিয়ে গেল, আটকানো হচ্ছে, প্রত্যেকটা সত্যিকে আটকানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমি সত্যিটা সামনে আনবই। আমার মায়ের জীবন নষ্ট করার পিছনে যারা যারা দায়ী তারা প্রত্যেকে শাস্তি পাবে, প্রত্যেকে। কি? হ্যাঁ ডাক্তারবাবু, আরে পাওয়া যাচ্ছে না মানেটা কি? কোথায় যাবে ও? আমি তো এই কথাটা বলতেই আজকে এখানে এসেছিলাম ডাক্তারবাবু। আসলে আমার মেয়েটা এখানেই থাকে, তো তাই আমাকে মাঝে মধ্যে এই শহরে আসা যাওয়া করতে হয়। তো একদিন হঠাৎ এর মধ্যে আমার বিনয় কাকুর সাথে দেখা হয়েছিল, অনেক কথা হলো, গল্প হলো, কিন্তু সেদিন সবটা বলার মতন অবস্থায় আমি ছিলাম না। তারপর বিনয় কাকু একদিন আমাকে ফোন করেছিল, আমাকে দেখা করতে বললো, আমিও দেখা করলাম। সেখানেও আমাদের মধ্যে অনেক কথা হলো, আমি কোথায় ছিলাম, কি অবস্থায় ছিলাম, আমি সবটা বললাম। আমার মেয়ে যে আমার অতীত সম্পর্কে কিছুই জানে না, আমি সেটাও বলেছিলাম কাকুকে। কিন্তু বিনয় কাকু আমাকে জোর করতে লাগলো, বলল এবার তুই সত্যিটা বলে দে রাধা, সবাইকে বলে দে, সারা দুনিয়াকে জানিয়ে দে যে তোর সাথে কি অন্যায় ঘটেছিল, তোর মেয়েকে বলে দে যে তার বাবাকে। এ তো বিনয় বলবেই, ও তো সব জানে না। নিজের মেয়ের মতো ভালোবাসতো তোকে, একাডেমি ছাড়লো কেন? তোর এই ঘটনার জন্যই তো, না? তুইও গেলি, ও একাডেমি ছেড়ে দিলাম। কিন্তু বিনয় এখন কোথায় গেল? ওকে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ ডাক্তারবাবু, আমার সাথে দেখা করে ফেরার পথে কেউ বা কারা বিনয় কাকুকে তুলে নিয়ে গেছে। কে তুলে নিয়ে যেতে পারে ওকে? সাথে পাশে থাকে না, ওর কোনো শত্রু নেই। ওর তো চিরকাল একটাই লড়াই ছিল, তোকে ন্যায় পাইয়ে দেওয়া, তোর সঙ্গে যে অন্যায় করেছে তাকে শাস্তি দেওয়া। আমি এসব কিচ্ছু চাই না, এটা আমি বলেছিলাম বিনয় কাকুকে। আপনিও তো জানেন আমার সাথে অন্যায় কে করেছিল। জানবো না? ওই নির্মল ব্যানার্জির নাম আমি কোনোদিন ভুলতে পারবো? তুই বলতে বারণ করেছিলি বলে আমি কাউকে বলিনি, বিনয়কেও না। কিন্তু বিনয় যখন আড়াল থেকে তোদের কথা শুনে সব জানতে পেরে আমার কাছে আসে, আমাকে চার্জ করে, তখন আমি স্বীকার করতে বাধ্য হয়েছিলাম যে তুই বারণ করেছিলি বলে বলিনি। আমার খুব ভয় করছে ডাক্তারবাবু, বিনয় কাকুর কোনো রকম ক্ষতি হোক আমি একদম চাই না। আমার কেন জানি খালি মনে হচ্ছে যে বিনয় কাকুকে তুলে নিয়ে যাওয়ার পিছনে একটাই কারণ, বিনয় কাকু যে আমার সাথে দেখা করেছিল এটা কেউ জানতে পেরে গেছে। বিনয় কাকু পুরনো কথা যদি সবাইকে সবকিছু জানিয়ে দেয় তাহলে এতে তো ওদের ক্ষতি হবে, সেইটা ভেবে ওরা বিনয় কাকুকে সরিয়ে দিয়েছে। কেউ বলছিস কেন? তুই কি জানিস না করলে কে এটা করতে পারে? কার স্বার্থ আছে এতে? ওই নির্মল ব্যানার্জি। না ডাক্তারবাবু, আপনি ওই নাম মুখেও আনবেন না। আপনি ভুলে যান, সব পুরনো কথা ভুলে যান। দেখুন, আপনি ওই নামটা সবার সামনে আনলে আপনারও ক্ষতি হতে পারে। দেখুন, এই সমস্ত নোংরা লোকেদের ঘাটিয়ে নিজেদের বিপদ বাড়ানো ছাড়া আর কোনো লাভ হয় না। আমি আজ আপনাকে এখানে এটাই বলতে এসেছি যে আপনি সব পুরনো কথা ভুলে যান ডাক্তারবাবু। আমার মেয়েটার এখন বিয়ে হয়েছে, ও সংসার করছে, সুখে আছে। আমি চাই না অতীতের কোনো রকম কালো ছায়া আমার মেয়েটার জীবনে পড়ুক। নির্মল মামা তো মনে হচ্ছে স্নান করছে, তার মানে খানিকটা সময় পাওয়া যাবে হাতে। এর মধ্যে যদি ওর ফোনটা একবার দেখতে পারি খুব ভালো হয়। আমার বিশ্বাস ও ছাড়া বিনয় দাদুকে আর কেউ তুলে নিয়ে যেতে পারে না। সেটাই যদি হয় তাহলে তো নির্মল মামা নিশ্চয়ই লোকগুলোর সাথে ফোনে কথা বলেছে।